নমস্কার, আমি সংহতি মজুমদার, বেলঘরিয়া যতীন দাস বিদ্যা মন্দির ফর গার্লস স্কুলের সহশিক্ষিকা। আজকে তোমাদের সামনে ভূগোল বিষয় নিয়ে আবার আমি উপস্থিত হয়েছি এবং আজকে যেটা পড়াবো সেটা ক্লাস 12 এর সেমিস্টার 4 এর ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি যে সেকেন্ড ইউনিটটা রয়েছে, সেই ইউনিটের মধ্যে আবার জিওমর্ফিক প্রসেস রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি প্রসেস রয়েছে। সেই প্রসেসগুলোর মধ্যে যে এক্সোজেনিক প্রসেস, ফ্লুভিয়াল প্রসেস, সেটা নিয়ে আলোচনা করব। তার আগে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রত্যেকটি ব্যক্তিবর্গকে, কারণ আজকে আমরা এভাবে যে বিভিন্ন সাবজেক্টের ক্লাস ভিডিওগুলো ক্লাস ভিডিওর মাধ্যমে একে অপরের সাথে সামনাসামনি হতে পারছি, সেটা কিন্তু তাদের জন্যই। এবং তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টের যে অফলাইন ভিডিওগুলো তৈরি হচ্ছে, যেগুলো অনেক সময় তোমরা হয়তো কোনো একটা ক্লাস স্কুলে না যাওয়ার ফলে বা কোনোভাবে মিস করে গেছো, সেগুলো তোমাদের কাছে ইজিলি অ্যাভেলেবেল হচ্ছে। তো সেজন্য আজকে তাহলে শুরু করছি আমাদের ফ্লুভিয়াল প্রসেস। ফ্লুভিয়াল প্রসেস বলতে গেলে ফার্স্টে আমাদেরকে বলতে হচ্ছে যে বহির্জাত প্রক্রিয়া। এক্সোজেনিক প্রসেসের মধ্যে কিন্তু ফ্লুভিয়াল প্রসেস ওয়ান অফ দেম। তো এক্সোজেনিক প্রসেস মানে কি? আমরা আমাদের ভূমিরূপ, আমাদের ভূ প্রকৃতি দেখতে পাচ্ছি, প্রতিনিয়ত কিন্তু এটা বদলে যাচ্ছে। সেজন্য আমরা বলে থাকি জিওগ্রাফি ইজ আ ডাইনামিক সাবজেক্ট। ডাইনামিক সাবজেক্ট কেন? কারণ জিওগ্রাফি আলোচনা করে কাদের নিয়ে? জিওগ্রাফি পৃথিবীকে নিয়ে আলোচনা করা হয়। পৃথিবী প্রাকৃতিক হতে পারে, সামাজিক হতে পারে, রাজনৈতিক হতে পারে, বিভিন্ন রকমের বিষয় নিয়ে, পৃথিবী সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে এই যে প্রাকৃতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, প্রাকৃতিক বিষয়গুলো প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। কিছু এন্ডোজেনিক প্রসেস থাকে আর কিছু থাকে এক্সোজেনিক প্রসেস। এক্সোজেনিক প্রসেসের মধ্যে মেনলি ওগুলো কিন্তু উৎপত্তি হয়ে থাকে কার কার প্রভাবে? সূর্যরশ্মি বা মাধ্যাকর্ষণ শক্তির বলের দ্বারা এগুলো কিন্তু মেনলি প্রভাবিত হয়ে থাকে। এবার তাহলে আমরা জানবো যে কোন ধরনের শক্তিগুলোকে আমরা এক্সোজেনিক, আজকে যেহেতু আমাদের এক্সোজেনিক বলার কথা, এক্সোজেনিক গুলো আমরা কোনগুলো নিয়ে আলোচনা করব। যেমন বায়ু প্রবাহ, যেমন নদী প্রবাহ, যেমন হিমবাহ প্রবাহ, যেমন সমুদ্র তরঙ্গের কাজ। মানে যে সকল কাজের মাধ্যমে বাহ্যিক ভূপৃষ্ঠের যে বাহ্যিক গঠনের মধ্যে পরিবর্তন হচ্ছে, কোথাও হয়তো উত্থিত হচ্ছে সঞ্চয়ের ফলে, কোথাও অবনত হচ্ছে ক্ষয়ের ফলে। তাহলে সেই পদ্ধতিগুলোকে, যেগুলো ভূমিরূপের বাহ্যিক রূপের পরিবর্তন ঘটাতে সাহায্য করে, সেই পদ্ধতিগুলোকে আমরা বাহ্যিক পদ্ধতি বা এক্সোজেনিক প্রসেস বলছি। এবং এই পদ্ধতিগুলো সবসময় তাহলে কোথায় উৎপন্ন হবে? ভূপৃষ্ঠের বাইরে। এন্ডোজেনিক প্রসেস যেমন তোমরা যখন পড়েছো তখন পড়েছো যে ওর উৎপত্তিটা কিন্তু ভূ অভ্যন্তরে, কিন্তু তার বহিঃপ্রকাশটা বাইরে। কিন্তু এক্সোজেনিক প্রসেসটা তার উৎপত্তিও বাইরে, স্বাভাবিকভাবেই তার বহিঃপ্রকাশ বা তার যে প্রভাব সেটাও আমরা বাইরে দেখতে পাচ্ছি। ধরে নিতে পারি যে আমার হাতে একটা আঁচড় লেগেছে। আঁচড়টা কোথায় কিভাবে লাগলো? না বাইরেরই কোনো একটা, হয় আমার নখে লাগলো বা কোনো একটা জায়গায় ধাক্কা খেয়ে আমার লেগেছে, এবং সেটা তাহলে আমার বাহ্যিক গঠনের মধ্যে পরিবর্তন হয়েছে, আবার সেটা হয়তো হিলিং হয়ে গেল, বাহ্যিক গঠনের আবার পরিবর্তন। পুরোটাই বাহ্যিক ভাবে উৎপত্তি এবং বাহ্যিক পরিবর্তন যার মাধ্যমে হচ্ছে, সেই প্রক্রিয়াগুলোকে আমরা বাহ্যিক প্রক্রিয়া বলবো। তাহলে ফ্লুভিয়াল প্রসেস, আগেই বললাম যে বাহ্যিক প্রক্রিয়ার মধ্যে সব থেকে বেশি যখন আমরা পড়েছি বা পড়বো ডেভিসের ক্ষয়চক্র, তখন একটা কথা নিশ্চয়ই আমরা পড়বো যে আমাদের পৃথিবীর মূলত ৮০ থেকে ৮৫% ভূমিভাগ কিন্তু নদী দ্বারা প্রভাবিত। মানে অন্যান্য যে সকল বললাম, বায়ু, হিমবাহর কার্য, সমুদ্র তরঙ্গের কার্য, সেগুলো কিন্তু অতটা বেশি প্রভাব বিস্তার করে না যতটা নদী প্রভাব বিস্তার করে। সেজন্য নদী কিন্তু আমাদের জীবনে খুব বেশি ভাবে গুরুত্বপূর্ণ। তো ফ্লুভিয়াল প্রসেস বলতে কি না, নদীর যে সকল কাজগুলো, নদীর দ্বারা ক্ষয়, বহন, সঞ্চয় যেগুলো হচ্ছে, সেই পদ্ধতিটাকে একসাথে বলা হচ্ছে ফ্লুভিয়াল প্রসেস। তাহলে এর মধ্যে যেমন একদম ফার্স্ট অর্ডার স্ট্রিম যেটা তৈরি হচ্ছে, বা একটা রিল নদীর দ্বারা ক্ষয়ের ফলে, নদীর স্রোতের দ্বারা ক্ষয়ের ফলে সরু একটা নালী বা রিল গঠন হয়েছে, সেটাও যেমন নদী ব্যবস্থাপনার মধ্যে পড়ছে, মানে ফ্লুভিয়াল প্রসেসের মধ্যে পড়ছে। একই রকম আমাজন নদীর যে বৃহৎ অববাহিকা, পৃথিবীর মধ্যে আমরা পড়ি যখন একটা বৃহৎ নদী অববাহিকার অবস্থান, আমাজন ধরো, সেই ধরনের একটা নদী গঠিত ভূমিরূপ, সেটাও কিন্তু ফ্লুভিয়াল
প্রসেসের মধ্যেই পড়ছে। মানে তার বিস্তারটা আমি তোমাদের বোঝাতে চেষ্টা করলাম কত ক্ষুদ্র থেকে কত বৃহৎ অবধি হতে পারে। এখানে ওই জন্য দেখানো হয়েছে নদী যেভাবে তিন ধরনের কাজ করে, আপার সেকশন একটা, মিডল সেকশন থাকে একটা, লোয়ার সেকশন। এখানে হচ্ছে নদীর মোহনা, সি মাউথ যেটাকে বলছি আমরা। তো এখান থেকে একটা কোনো নদী উৎপন্ন হয়েছে, উৎপন্ন হয়ে আস্তে আস্তে গিয়ে এখানে মিশে গেছে। তাহলে এই জিনিসটা আমরা এখানে ইজিলি দেখতে পাচ্ছি। এবং এখানে কি দেখতে পাচ্ছি না, একদম আপার পোর্শন যেখানে, সেখানে কিরকম ভূমিরূপটা থাকছে, এবং নদীগুলো দেখো সেখানে অনেক সরু নদী থাকছে, মানে ফার্স্ট অর্ডার স্ট্রিম, সেকেন্ড অর্ডার স্ট্রিম এগুলো, এবং এগুলো পরবর্তীকালে ট্রিবিউটারি থেকে আরো বেশি জল সংগ্রহ করে করে কিন্তু এটা আস্তে আস্তে আরো বেশি চওড়া বিস্তৃত নদীতে পরিণত হচ্ছে, যত কিনা লোয়ার কোর্সের দিকে, লোয়ার সেকশনের দিকে যাচ্ছে। আপার সেকশনে যেমন ইরোশনটা সব থেকে বেশি হয়ে থাকে, আবার মিডল সেকশনের ক্ষেত্রে কিন্তু ট্রান্সপোর্টেশনটা সব থেকে বেশি, তার সাথে কিছুটা পরিমাণ ডিপোজিশন হয়। আর লোয়ার সেকশনে কিন্তু পুরোপুরি বলতে গেলে ডিপোজিশনটাই হয়ে থাকে, সামান্য কিছু হয়তো ট্রান্সপোর্টেশন থাকে। এবার তাহলে কি, নদী ব্যবস্থাপনায় উপত্যকার গভীরতা, গভীর এবং বিস্তৃত, এখানটা বিস্তৃত হবে হওয়ার প্রক্রিয়া সমূহ। তাহলে আমরা এটা কিন্তু তোমাদের এক্স্যাক্টলি সিলেবাসে যদি বলো যে এইভাবে আমাদের আছে, তা কিন্তু নেই, কিন্তু তোমাদের জানতে হবেই, কারণ আমরা যখন পড়বো তখন কয়েকটা টার্ম ইউজ করব। নদীর পার্শ্ব ক্ষয়, নদীর নিম্ন ক্ষয়, নদীর মস্তক ক্ষয়, এই ধরনের কিছু টার্ম পড়ি, যেগুলোর মানেগুলো হয়তো আমরা সবসময় বুঝতে পারি না, সেগুলো বোঝানোর জন্য তোমাদের এই স্লাইডটা রাখা হয়েছে। এখানে কি বলা হচ্ছে, নদী কিন্তু তিন ভাবে তাহলে ক্ষয় করে। একটা হচ্ছে মাথার দিকে ক্ষয় করতে পারে, যেটাকে হেডওয়ার্ড ইরোশন বা মস্তক ক্ষয় বলা হচ্ছে, তার ফলে নদীর দৈর্ঘ্য বাড়ে, লেন্দেনিং প্রসেসের জন্য এটা কাজে লাগে। আবার নদী কি করে না, ডিপেনিং যখন করে তখন কি হচ্ছে, নদী ভার্টিক্যাল ইরোশন করে বা নিম্ন ক্ষয় করে। আবার যখন নদী চওড়া হয়ে যায় তখন কি করে নদী, তাহলে নদী তখন পার্শ্ব ক্ষয় বা ল্যাটেরাল ইরোশন করে। এই জন্য তোমাদের এটা বোঝানোর জন্য এখানে এই ছবিটাও দেওয়া আছে, তোমাদের যদি মনে হয় এই লেখাটা তোমরা এখান থেকে পড়তে পারছো, তার সাথে বোঝার জন্য ছবিটা দিয়েছি। মস্তক ক্ষয় কেন এরকম দেখানো হয়েছে, নদী তাহলে এখান থেকে এভাবে আসছে, বুঝতে পারছি তো, এর যেখান থেকে নদী উৎপন্ন হয়েছে অনেক সময় কি হয় না, ওই দিকে নদী আরো বেশি ক্ষয় করতে করতে এগিয়ে যেতে পারে। যেমন এর ফলে কিন্তু তোমরা রিভার ক্যাপচার যখন পড়বে বা পড়েছো, তখন দেখবে ডিউ টু দ্য হেডওয়ার্ড ইরোশন রিভার ক্যাপচারটা কিন্তু হয়ে থাকে। তো তাহলে এই হেডওয়ার্ড ইরোশনের মাধ্যমে নদী কি হচ্ছে, আরো এখান থেকে নদীর সৃষ্টি ছিল আরো বেশি, আরো লম্বা হয়ে গেল, আরো পেছনের দিকে লম্বা হয়ে গেল, পেছনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। একই রকম এই যে বলা হলো ভার্টিক্যাল ইরোশন হচ্ছে, ভার্টিক্যাল ইরোশন যেটা তোমাদের এখানে দেখানো হয়েছে যে ভ্যালি ডিপেনিং প্রথমেই দেখানো হয়েছে, তার ফলে ভি আকৃতির উপত্যকা, গিরিখাত, ক্যানিয়ন এগুলো গঠিত হচ্ছে, এবং এটা কিন্তু যৌবন পর্যায়েই বেশি হয়ে থাকে, কারণ তখন নদীর মধ্যে স্রোত অনেক বেশি থাকে ডিউ টু দ্য হাইট। তোমাদেরকে আগেও আমি বলেছি, সবসময় নদীর কিন্তু স্রোত নির্ভর করে ভূমিভাগের উচ্চতার উপর, যত বেশি উঁচু থাকবে তার সেক্ষেত্রে নদীর গতিবেগ তত বেশি হয়ে থাকে, কারণ এটা সবটাই কিন্তু এমজিএইচ কে ফলো করে এগোচ্ছি। আর একটা হলো ল্যাটেরাল ইরোশন, যেটা দুদিকে দেখো এভাবে দেখানো হয়েছে রেড কালার সিম্বলটা দিয়ে, অ্যারো দিয়ে, যে দুদিকে আস্তে আস্তে বর্ধিত হচ্ছে। এটা সাধারণত যেখানে কোমল শিলাস্তর থাকে সেই সকল অঞ্চলে, আবার যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, মানে আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে, সেই সকল জায়গায় কিন্তু ল্যাটেরাল ইরোশনের মাধ্যমে আস্তে আস্তে বিস্তৃত হয়ে থাকে। এবং তখন যখন নদীর গভীরতা কমে যায় বা উচ্চতাটা কমে আসে ওই ভূমিভাগের, তখন কিন্তু নদী আস্তে আস্তে ল্যাটেরাল ইরোশন বাড়াতে থাকে, এবং তখন আমরা দেখি যে নদীটা আস্তে আস্তে ওয়াইড হয়ে যাচ্ছে, যেটা আমরা মধ্যগতি বা আরো বেশি ভালোভাবে নিম্ন গতিতে দেখতে পাই। এবার তাহলে তোমাদের যে সিলেবাসে যেটা আছে, যে নদীর যে তিন ধরনের কাজ এবং তার ফলে গঠিত ভূমিরূপ সমূহ, সেই জায়গায় আসছি। নদীর তিন ধরনের কাজ তোমরা ছোট থেকে জানো, যখনই তোমরা আগেও পড়েছো, 9-10 যখন নদী পড়েছো, নদী তখনই জানো যে নদী তিন ভাবে কাজ করে, একটা হচ্ছে ক্ষয়, একটা হচ্ছে বহন, একটা হচ্ছে সঞ্চয়। এবার ক্ষয় যেটা করে, ক্ষয় কিন্তু বিভিন্ন ভাবে ক্ষয় করতে পারে। কিরকম কিরকম করতে পারে, একটা হচ্ছে জলের দ্বারা ক্ষয়, হাইড্রেশন হচ্ছে যখন। সেকেন্ড হচ্ছে সলিউশন,
সলিউশন তোমরা যখন পড়ছো যে কার্বনেশন পদ্ধতিটা পড়েছো, যে চুনা পাথর গঠিত অঞ্চলে ভৌমজলের দ্বারা ক্ষয় হচ্ছে, মানে জলের সাথে যখন কি হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ওখানকার যে ধরনের শিলার গঠন, যদি নরম শিলা বা দ্রবীভূত হতে পারে এরকম কোনো শিলা অবস্থান করে, সেখানে জলের সাথে ওটা দ্রবীভূত হয়ে যাচ্ছে সহজেই, এবং দ্রবীভূত হয়ে গেলে সেই ধরনের ক্ষয়টাকে বলা হচ্ছে দ্রবণ ক্ষয় বা সলিউশন। এরপরে আছে অ্যাট্রিশন বা ঘর্ষণ ক্ষয়। ঘর্ষণ ক্ষয় কি না, নদী যখন প্রবাহিত হচ্ছে তখন নদী কি করেছে না, বেশ কিছু বড় বড় পাথর, মেজো পাথর, ছোট পাথর সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাচ্ছে। এই যে বড় পাথরগুলো সেগুলো এবারে একে অপরের মধ্যে ঝগড়া করতে শুরু করলো, একে অপরের সাথে ঘষতে, একদম চুল মুটোমুটি করে ঝগড়া করছে। তখন কি হলো, একে অপরের সঙ্গে আঘাত পাওয়ার ফলে যে ক্ষয় হচ্ছে সেগুলো আরো ছোট ছোট পার্টিকেলে পরিণত হবে, সেটাকে বলা হয় ঘর্ষণ ক্ষয়। আরেকটা খুব কাছাকাছি আছে, সেটা হচ্ছে অ্যাব্রেশন, সেটা অবঘর্ষ ক্ষয়। অবঘর্ষ ক্ষয় মানে কি না, নদী যখন ওই বালি, পাথর, কাঁকড় ওগুলোকে নিয়ে যাচ্ছে, তখন নদী বক্ষের মধ্যে একটা আঁচড় কাটা দাগের মতন ক্ষয় তৈরি হচ্ছে। না মানে নদী বক্ষের ক্ষয় হচ্ছে কার সাহায্যে না, ওই বাহিত পদার্থের সাহায্যে, তখন সেটাকে বলা হচ্ছে অবঘর্ষ ক্ষয়। তাহলে ঘর্ষণ আর অবঘর্ষের মধ্যে কিন্তু বেসিক ডিফারেন্স কি হলো না, যখন নদী যে পাথরগুলো বয়ে নিয়ে যাচ্ছিল একে অপরের সঙ্গে ঝগড়া করলো সেটা হলো ঘর্ষণ, সবাই মিলে যখন নদী গর্ভের সঙ্গে ঝগড়া করছে তখন সেটা হচ্ছে অবঘর্ষ ক্ষয়। এরপরে আছে হাইড্রোলিক অ্যাকশন, মানে জলের আঘাতের ফলে অনেক সময় কি হচ্ছে না, কোনো একটা ছোট পাথরের মধ্যে একটা ফাটল তৈরি হলো, ফাটলের মধ্যে কিছুটা জল ঢুকে গেল। এবার ওই জলটা যখন আস্তে আস্তে কি হয় না, চারদিকে আঘাত সৃষ্টি করে, হতে পারে যে ওটা হয়তো বাষ্পে পরিণত হলো, বা হতে পারে ওটা বরফে পরিণত হলো। তখন কি হবে, বরফে পরিণত হলে আমরা জানি যে ওর আয়তন বেড়ে যাবে, তো তখন ও পাশাপাশি চারদিকে ও কি করবে না, আঘাত তৈরি করবে, এবং তার ফলেও কিন্তু ক্ষয় হয়ে থাকবে ওই পাথরটার। জলের আঘাতের জন্য যে ক্ষয় হচ্ছে সেটাকে তাহলে হাইড্রোলিক অ্যাকশন বলছি। এরপরে পরিবহন কাজ, তোমাদের কিন্তু ক্ষয়, পরিবহন এবং সঞ্চয় কি বা এই পদ্ধতিগুলো খুব বেশি আসে না, কিন্তু তোমাদের এই ক্ষয় কি কিভাবে হচ্ছে সেগুলো জানতে হয় যখন তোমরা ভূমিরূপগুলো পড়বে, যে কোন ভূমিরূপটা কোন ধরনের ক্ষয়ের ফলে গঠিত হয়েছে, তখন কিন্তু তোমাদের এটা জানা আবশ্যিক, সেই জন্য এই পদ্ধতিগুলো তোমাদেরকে জানতেই হবে। এবার তাহলে হচ্ছে যে কিনা নদী যখন যাচ্ছে তখন তার ক্ষয় হলো, ক্ষয়ের ফলে এবার ওইগুলো ক্ষয়িত পদার্থগুলো তো রেখে দেবে না, নদীর যেহেতু স্রোতে নদী আস্তে আস্তে এগোচ্ছে, নদী ওই সকল পাথর, বালি, কাঁকড়, নুড়ি সবকে নিয়ে নিজের সাথে এগিয়ে যাবে। যখন এগোচ্ছে, এগোতে এগোতে বিভিন্ন ভাবে এগোতে পারে, কিভাবে, একটাকে বলা হচ্ছে ট্র্যাকশন, যখন অনেকগুলো ভারী পাথর থাকছে, যে পাথরগুলো কিন্তু নদীর জলের সাহায্যে যাচ্ছে ঠিকই, কিন্তু নদীর জল তাকে একেবারে উড়িয়ে নিয়ে যেতে পারছে না, তখন কি হচ্ছে না, তখন ওটা আস্তে 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 এগোচ্ছে যখন, তখন সেটাকে বলা হচ্ছে গড়িয়ে গড়িয়ে এগোনো বা ট্র্যাকশন। নদীর জলের আকর্ষণের ফলে বড় পাথরগুলো যখন গড়িয়ে গড়িয়ে এগিয়ে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ট্র্যাকশন। এরপরে আসছে সল্টেশন, যেটা হচ্ছে লম্ফদান। তুলনামূলক মাঝারি আকারের যে পাথর সেগুলো তখন কি হচ্ছে না, কিছুটা পরিমাণ লাফিয়ে এগোতে পারছে, যেহেতু ওর আয়তনটা কম, তার ওজনটা কম। আরো একদম সাসপেন্ডেড যে সকল ম্যাটেরিয়াল গুলো, খুব সূক্ষ্ম বালি কণা, সেগুলো কি করছে, সেগুলো তো জল নিজেই ভাসিয়ে নিয়ে চলে যেতে পারছে, ভাসমান পদার্থ ওগুলো ভাসমানের মাধ্যমে এগোচ্ছে। আর তাছাড়া যেগুলো সলিউশন হয়ে গেছিল, অলরেডি দ্রবীভূত হয়ে গেছিল, সেগুলো জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় এগোচ্ছে। তোমাদেরকে এখানে একটা জিনিস বলতে পারি, যেমন ধরো যদি আমরা তিনটে স্টেজের মানুষ ভাবি, একজন হচ্ছে বেশ ম্যাচিওর, একজন বড় সড়ো মানুষ যে হচ্ছে বড় হয়ে গেছে, তার ফলে তার আয়তন বড়, একজন হয়তো হতে পারে তোমার 3-4 বছরের একটি বাচ্চা, আরেকজন হয়তো 6 মাসের একটা বাচ্চা। এবার তাহলে যে যার আয়তন অনেকটা বড় হয়েছে সে যখন রাস্তা দিয়ে যায় তখন কি নিজে হেঁটে যাবে, তাহলে সে আস্তে 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 যাচ্ছে। এবার যার যে তুলনামূলক 3-4 বছরের, তা সে মাঝে মাঝে কি, ধর সে যদি হাত ধরে হাঁটে তার মা বাবার সাথে, তখন কি করে সে, তা ওই মা বাবার স্পিডে যেতে না পেরে ও দেখবে লাফিয়ে লাফিয়ে এগোয়, যেটা আমাদের এখানে মাঝারি আয়তনের পাথরগুলো লম্ফদানের মাধ্যমে এগোচ্ছে। আর একদম যে ছোট শিশু হচ্ছে
সে তো কোনো বড় কারুর সাথে তার সাথে যাচ্ছে, তার কোলে যাচ্ছে, তার মানে জলের সাথে ভেসে যাচ্ছে যেমন ভাসমান পদার্থগুলো, সেই তার এক্সাম্পল আমরা এভাবে কিন্তু ভাবতে পারি। ঠিক আছে, এরপরে থাকছে সঞ্চয় কাজ। তাহলে নদী যখন ক্ষয় করলো এবং নদী সেগুলোকে বয়ে নিয়ে আসলো, বয়ে তো কোথাও ফেলে দেবে, মানে ওকে তো ফেলতে হবে আলটিমেটলি। যখন অনেকটা লোড বেড়ে গেল, ও আর বয়ে নিয়ে যেতে পারছে না, তখন ও শুরু করে সঞ্চয়। কখনো ও যে বুঝতে পারলো যে আমি আর বইতে পারবো না, যখন সে বার্ধক্য পর্যায়ে উপনীত হলো, যখন সে পরিণত পর্যায়ে উপনীত হলো, আমাদের লোয়ার কোর্সে যখন এলো, তখন নদী কিন্তু আর ওইগুলোকে বয়ে নিয়ে যেতে পারে না, ডিউ টু ওখানে কি হয়েছে, ঢালটা একদম কমে গেছে। সেই ঢাল কমে যাওয়ার জন্য নদীর ক্ষয় ক্ষমতা বা নদীর ক্ষমতাটাই কমে গেছে, তখন সেগুলোকে নদী ডিপোজিশন করতে শুরু করে। দুভাবে করতে পারে, একটা হচ্ছে অ্যাক্রিডেশন, আরেকটা হচ্ছে সেডিমেন্টেশন। সেডিমেন্টেশন হচ্ছে কি না, যেগুলো তুলনামূলক সূক্ষ্ম পদার্থ, সেগুলোকে যখন ও হচ্ছে থিতিয়ে পড়ছে জলের মধ্যে, জলের নিচে বা জলের দুদিকে, তখন সেটাকে বলা হচ্ছে সেডিমেন্টেশন। সাধারণত ফ্লাড প্লেন, যখন ফ্লাড প্লেন বা বন্যা গঠিত সমভূমি যখন তৈরি হয়, প্লাবনভূমি তৈরি হয়, তখন কিন্তু এইভাবে সেডিমেন্টেশন হয়ে থাকে। আরেকটা হচ্ছে অ্যাক্রিশন। অ্যাক্রিশনটা কি, তুলনামূলক ভারী পদার্থ যেগুলো, সেগুলো যখন নদী আর বয়ে নিয়ে যেতে না পেরে তার নদী গর্ভে বা নদীর দুদিকে ধারে সঞ্চয় করতে শুরু করে, তখন সেটাকে বলা হচ্ছে অ্যাক্রিশন। এটার ক্ষেত্রে দেখছি মিয়েন্ডার বা ডেল্টা গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অ্যাক্রিশন পদ্ধতিটা। এবারে আমাদের শুরু হলো ভূমিরূপগুলো। এই ভূমিরূপগুলো তোমরা কিন্তু ছোট বয়সে পড়ে ফেলেছো, কিন্তু তাহলেও তোমরা যখন ক্লাস 12 এর জন্য পড়ছো, তখন 12 এর মতন করে আরেকবার পড়তে হবে। তো প্রথমে হচ্ছে আমরা শুরু করছি গিরিখাত দিয়ে। গিরিখাত বা জর্জ। গিরিখাতটা কি না, গিরিখাত কথার যে অর্থ সেটা হচ্ছে সংকীর্ণ পথ বা গহ্বর। এটা একটি ল্যাটিন ভাষা, যার থেকে যার আক্ষরিক অর্থ হলো সংকীর্ণ পথ। তার মানে আমরা বুঝতে পারছি নদী যখন খুব সংকীর্ণ কোনো পথ দিয়ে অগ্রসর হবে, সেটাকে আমরা গিরিখাত বলবো। নদী তার নিম্ন ক্ষয়ের মাধ্যমে, যে সকল অঞ্চলে খুব কঠিন শিলা দ্বারা গঠিত, সেই সকল অঞ্চলে যখন নদীর প্রাথমিক পর্যায়ে মানে পার্বত্য পর্যায়ে নদী যখন কঠিন শিলার মধ্যে দিয়ে অগ্রসর হয়, তখন কিন্তু নদীর ল্যাটেরাল ইরোশনটা হয় না, মানে ওয়াইডেনিংটা হয় না, কিন্তু তখন শুধুমাত্র কি হয় না, ডিপেনিংটা হয়, নিম্ন ক্ষয় হয়। নিম্ন ক্ষয় যখন প্রচুর পরিমাণে হয়, তখন কিন্তু এই ধরনের একটা ভূমিরূপ গিরিখাত তৈরি হয়। এটাকে দেখতে খেয়াল করে দেখো তো তোমরা, যে দুদিকটাই যখন একদম স্ট্রেট হয়ে নেমে এসেছে, তখন এটাকে দেখতে কিরকম হচ্ছে, আই এর মতো। ওই জন্য একে আই আকৃতির উপত্যকাও বলা হয়ে থাকে, আই আকৃতির উপত্যকা বলা হয়ে থাকে, যেহেতু আই এর মতন দেখতে। এছাড়া এটা গভীর সংকীর্ণ হচ্ছে। এক্ষেত্রে তোমাদের একটা জিনিস বলে রাখি, তোমাদের এরকম কিন্তু যে কোনো ভূমিরূপ, ক্ষয়জাত ভূমিরূপ, সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে তোমাদের কি হতে পারে না, এই ভূমিরূপগুলোর সংজ্ঞা, তার বৈশিষ্ট্য আর উদাহরণ এভাবেই কিন্তু পড়বে। এভাবে পড়লে তোমাদের খুব সুবিধা হবে জিনিসটা মনে রাখতে, এবং যদি পরীক্ষায় আসে 2 নম্বরে, তোমাদের তো জানো যে এই চ্যাপ্টার থেকে 2, 3 বা 5, 2 এর মধ্যে কিন্তু আসতেই পারে গিরিখাত বলতে কি বোঝো। তাহলে তোমাদেরকে তখন গিরিখাত বলতে কি বোঝো সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণটা মাথায় রাখতে হবে। আবার 3 এর মধ্যে পড়তে পারে যে কোনো দুটো ভূমিরূপের মধ্যে পার্থক্য লেখো 3টি, বা যে কোনো 3টি ভূমিরূপ উল্লেখ করে দেওয়া যেতে পারে যে এই 3টি ভূমিরূপ লেখো, বা বলা হতে পারে যে নদীর ক্ষয়ের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ লেখো। 5 এর ক্ষেত্রেও তাই, তোমাদের বলে দেওয়া হবে যে এই 3টি কি 5টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। আর তোমরা চেষ্টা করবে একটু যে যখন, যেহেতু তোমরা ভূগোল নিয়ে পড়াশোনা করছো, ভূমিরূপগুলো সম্পর্কে ছবি আঁকাটা কিন্তু খুব ভালোভাবে অভ্যেস করো। আর যদি তোমাদের চায় তো ভালোই, যদি কোয়েশ্চেনে নাও চায়, তোমরা চেষ্টা করবে প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্রে ছবি দেওয়া, আর আঞ্চলিক ভূগোলের ক্ষেত্রে ম্যাপ দিয়ে বুঝিয়ে দেওয়া। এটা একটু চেষ্টা করে দেখো। তো এখানে আই আকৃতির উপত্যকা বা আমরা গিরিখাত পড়লাম। এক্ষেত্রে উদাহরণের মধ্যে যেটা আমরা জানছি যে কাশ্মীরের সিন্ধু নদীর গিরিখাত খুব গুরুত্বপূর্ণ ভারতের ক্ষেত্রে। আর তাছাড়া বিশ্বের গভীরতম গিরিখাত যেটা
নেপালের কালীগণ্ডকী নদীতে রয়েছে অন্ধগোলচি, সেটা হচ্ছে বিশ্বের গভীরতম গিরিখাত। অনেক সময় কিন্তু এখানে এরকম প্রশ্ন আসে যে আমাদের পৃথিবীর গভীরতম গিরিখাত এবং গভীরতম ক্যানিয়ন সম্পর্কে বলো, এরকম একটা হয়তো 2 নম্বরের প্রশ্ন দিল, তাহলে সেই জন্য কিন্তু এইগুলো মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। এবারে তাহলে ক্যানিয়ন। ক্যানিয়নের প্রথমেই দেখো লেখা আছে শুষ্ক অঞ্চলে, মানে আগেরটা আমরা কিন্তু পড়লাম যে কঠিন শিলা দ্বারা গঠিত অঞ্চলে নদীর নিম্নক্ষয়ের ফলে গঠিত হচ্ছে। এই ক্যানিয়ন এবং গিরিখাত খুব কাছাকাছি। ক্যানিয়নের মধ্যে শুধু আরেকটা এক্সট্রা কি আসলো না, শুষ্ক জলবায়ু অঞ্চলে, মানে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম, সেই জন্য বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার ফলে নদীর ওয়াইডেনিংটা কম হচ্ছে, ল্যাটারাল ইরোশন কম হচ্ছে। তার ফলে এখানেও কিন্তু এই ধরনের একটা সুদীর্ঘ এবং সুগভীর একটা নদী উপত্যকা তৈরি হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ক্যানিয়ন। ক্যানন কথাটা থেকে ক্যানিয়ন শব্দটা এসেছে। ক্যানন হচ্ছে একটা স্প্যানিশ ভাষা, যার অর্থ হচ্ছে নল বা গভীর। নল মানে আমরা গভীর তো বুঝতেই পারছি, নল মানে সরু একটা অংশ, সেটা বোঝানোর জন্য ক্যানন থেকে ক্যানিয়ন কথাটা কিন্তু এসেছে। একে আমরা আগে যে আমরা পড়লাম গিরিখাত, গিরিখাতেরই একটা বৃহৎ রূপ বলে ভাবতে পারি। আর এটা দেখো অনেক সময় কি হয় না, যেটা গিরিখাত পড়লাম সেটা কিন্তু একদম পুরোপুরি স্ট্রেট এরকম যাচ্ছিল, যেহেতু তাই বলছিলাম। এর ক্ষেত্রে কিন্তু একটু ধাপ ধাপ মতন, তোমরা এখানে দেখলে বুঝতে পারছো বোধহয় যে একটু ধাপ ধাপ মতন দেখতে পাওয়া যাচ্ছে এই ভূমিরূপের ক্ষেত্রে। কিন্তু সাধারণত এটা কিন্তু পাললিক শিলাস্তরের মধ্যে গঠিত হয়। আগেরটা যেমন কঠিন বলা হয়েছিল, পাললিক শিলাস্তরের মধ্যে ক্যানিয়ন গঠিত হয়, তার জন্য আমরা বুঝতে পারছি ক্যানিয়ন কিন্তু তুলনামূলক কোমল শিলাস্তরে গঠিত হচ্ছে। কিন্তু যেহেতু এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম, সেই জন্য ল্যাটারাল ইরোশনটা কম হচ্ছে এবং শুধুমাত্র ডিপেনিংটা বেশি হচ্ছে। বিশ্বের গভীরতম গিরিখাত ইয়ারলুং, যেটা চীনের তিব্বতের সাংপো নদী, ইয়ারলুং গ্র্যান্ড ক্যানিয়ন, সেটা হচ্ছে বিশ্বের গভীরতম গিরিখাত। এরকম তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর যে গ্র্যান্ড ক্যানিয়ন, সেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম ক্যানিয়ন। একটা গভীরতম আর একটা হচ্ছে বিস্তৃত, যেহেতু সেজন্য বৃহত্তম ক্যানিয়ন। তোমাদের জন্য এটা একটু রেডি করে নিয়েছি, তোমরা পারলে এটাকে এখান থেকে গিরিখাত ক্যানিয়নের পার্থক্য পড়তে পারো, কারণ অনেক সময় গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য আসে 2 নম্বর কি 3 নম্বর, এবং সেখানে হয়তো উল্লেখ করে দেওয়াই থাকবে 2টি কি 3টি প্রধান পার্থক্য লেখো। তোমরা এখান থেকে নিজের মতন করে বানিয়ে নিও, এবং এখানে কিন্তু আমি উদাহরণটাও অ্যাড করেছি। তোমরা চেষ্টা করবে যে যদি 3টে পার্থক্য আসে, অ্যাটলিস্ট 3টে স্ট্রং পার্থক্য লিখবে, তার সাথে উদাহরণ দিও। আর যদি পারো, যদি সম্ভব হয়, তাহলে ছবিটা দিতে পারো, কিন্তু ছবি মানেই পার্থক্য সেটা করো না। তোমরা 3টে সলিড পার্থক্য দিয়ে তার সাথে একটা উদাহরণ এবং একটা ছবি দিতে পারো, ওটা কিন্তু ম্যান্ডেটরি নয়। যদি 3টে আসে তাহলে যে কোনো 3টে পার্থক্য লিখলেই হবে, কিন্তু সেগুলো যেন স্ট্রং পার্থক্য হয়। এরপরে আছে ভি আকৃতির উপত্যকা। আমরা যে দুটো আগের পড়লাম সেটা কিন্তু বেশিরভাগটা আই নিয়ে। এবারে ভি উপত্যকা হলে তাহলে কি হবে, তার যে ডিপেন্ডিং হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ ল্যাটারাল ইরোশন হচ্ছে, পার্শ্বক্ষয় হচ্ছে। পার্শ্বক্ষয় হওয়া মানে সেটা নিশ্চয়ই আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলের মধ্যে পড়ছে, আমরা এটা একটু হলেও বুঝতে পারছি। তো তাহলে যখন নদীর পার্বত্য গতিতে তুলনামূলক নদী কোনো আর্দ্র জলবায়ু অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তখন নিম্নক্ষয়, অত্যন্ত নিম্নক্ষয় হয়, অধিক নিম্নক্ষয়ের সঙ্গে সঙ্গে কিছুটা হলেও পার্শ্বক্ষয় হয়। তার ফলে ইংরেজি ভি আকৃতির মতন দেখতে যে ভূমিরূপ গঠিত হয়, তাকে বলা হয়ে থাকে যে ভি আকৃতির ভূমিরূপ। আমাদের ভারতের ক্ষেত্রে সিন্ধু, তিস্তা, শতদ্রু নদীর বিভিন্ন অংশেই কিন্তু আমরা এই ভি আকৃতির উপত্যকা দেখতে পাই। ইন্টারলকিং স্পার বা শৃঙ্খলিত শৈলশিরা, এটা দেখতে খুব মজাদার। কিরকম দেখতে হয়, এই রকম। মানে কি না, যে বিভিন্ন শৈলশিরা, একটা শৈলশিরা তারপর একটা শৈলশিরা এভাবে যখন পর পর যুক্ত থাকছে, এবং তার মাঝের অংশটা দিয়ে জিগজ্যাগ ওয়েতে কোনো নদী প্রবাহিত হচ্ছে, তখন সেটাকে বলা হয়ে থাকে ইন্টারলকিং স্পার। মানে মনে করা হয় যে নদীটা যেন ওই স্পারের মধ্যে লকড হয়ে আছে, এর মধ্যে দিয়ে লকড হয়ে আছে মনে হয়।
এবং অনেক দূরে নদীটা, সবসময় কিন্তু দূরের নদীটাকে আর দেখা যায় না, কারণ ওই যে স্পার গুলো রয়েছে এই স্পারের মধ্যে ওটা আবদ্ধ থাকে এবং অদৃশ্য হয়ে যায় মনে হয়, মানে দূর থেকে দেখতে পাওয়া যায় না বলে এটা মনে হয়। তো যাই হোক, তো তাহলে এই ধরনের যে ভূমিরূপটাকে বলা হচ্ছে ইন্টারলকিং স্পার, যখন কি হলো না নদীর দুপাশে পর্যায়ক্রমে বেশ কয়েকটা স্পার একে অপরের সাথে আবদ্ধ অবস্থায় থাকে, তাকে বলা হচ্ছে ইন্টারলকিং স্পার। এরপরে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, জলপ্রপাত। জলপ্রপাত তাহলে কি? জলপ্রপাত মানে হচ্ছে জল, প্রপাত মানে পতন, খুব সহজ বাংলায় হলো জলের পতন হওয়া। জল কখন পতন হয়? নদী মানেই তো জল আস্তে 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 নেমে আসছে, কিন্তু যখন নদীর প্রবাহ পথের মধ্যে কঠিন কোমল শিলাস্তরের একটা পার্থক্য লক্ষ্য করা যাবে, তখন নদী কিন্তু তার নদীর যে গতিপথ, সে গতিপথ স্মুদেন হবে না, স্মুথ হবে না। হবে না কেন? কেন কিনা কোথাও কঠিন কোথাও নরম শিলাস্তর রয়েছে, তখন একটা বৈষম্যমূলক ক্ষয় কাজ সৃষ্টি করবে ওই নদীটা। কঠিন অংশকে বেশি ক্ষয় করতে পারবে না, কারণ কঠিন একদম সদল বলে নিজে দাঁড়িয়ে থাকবে, সে সরবে না। কিন্তু কোমল অংশ তো খুব সহজে জলের দ্বারা, জলের ক্ষয়ের দ্বারা, অবঘর্ষ ক্ষয়ের দ্বারা বা জলপ্রবাহজনিত ক্ষয়ের দ্বারা ক্ষয়িত হতে থাকবে। ক্ষয়িত হতে হতে ওটা কিন্তু পেছনের দিকে পিছুতে থাকবে। তাহলে দেখো কিরকম হলো জিনিসটা, যে ফার্স্টে এইখান থেকে নদীটা নামছিল, হার্ড রক ছিল, সফট রক ছিল, এর গা দিয়ে কিছুটা এসে তারপরে নাম। পরবর্তীকালে কি হলো না, এই যে নরম শিলা সে কিন্তু ক্ষয়ে গেল, তখন ও সাডেনলি ওপর থেকে নিচে পড়ছে। আরো পরবর্তীকালে কঠিন শিলাকেও তুলনামূলক হলেও ক্ষয় করতে পারলো, ক্ষয় করে কিছুটা পেছনের দিকে পিছিয়ে দিল, পশ্চাৎ অপসরণ হলো। তো এরপরে যখন উপর থেকে জলটা সাডেন একটা নিচের দিকে পড়ছে, সেটাকেই তখন বলা হচ্ছে ওয়াটারফল। এবারে ওয়াটারফলের সাথে দেখো এখানে একটা ছোট মতো একটা পুল টাইপের আঁকা হয়েছে, গর্ত। গর্তটা কিসের জন্য হচ্ছে? জলটা যখন উপর থেকে অতটা হিউজ অ্যামাউন্টের জলরাশি নিচে এসে পড়ছে, তখন তার আঘাতে জল ওই যে ভূমিভাগটা সেটা কিন্তু ক্ষয়িত হচ্ছে, ক্ষয়িত হয়ে সেখানে একটা গর্তের মতন অংশ তৈরি করছে, যেটাকে বলা হচ্ছে প্লাঞ্চ পুল। এবারে তোমাদের জলপ্রপাতের মধ্যে যেমন অনেক সময় অনেকগুলো কিন্তু থাকে, যে আমাদের বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোনটা? অ্যাঞ্জেল জলপ্রপাত। বিশ্বের সর্ববৃহৎ জলপ্রপাত কোনটা? ভিক্টোরিয়া জলপ্রপাত। বিশ্বের বৃহত্তম জলপ্রপাত ব্যবস্থা যেটা হচ্ছে আয়তন অনুসারে, সেটা হচ্ছে ইগুয়াজু জলপ্রপাত। সর্বাধিক দর্শনীয় স্থান বা সুদৃশ্যতম জলপ্রপাত বলা হয় নায়াগ্রা জলপ্রপাতকে। সুদৃশ্য মানে দেখতে এত সুন্দর লাগে, ওখানে যে কালার ভ্যারিয়েশন করা হয়ে থাকে, লাইটেড লাইট দিয়ে যে বিভিন্ন রকম ভ্যারিয়েশন হয়ে থাকে, তোমরা দেখতে পাবে, তোমরা বিভিন্ন চ্যানেলেও দেখতে পাবে, এগুলো অনেক সময় নায়াগ্রা দেখানো হয়। তো নায়াগ্রা জলপ্রপাতটাকে সুদৃশ্যতম জলপ্রপাত বলে। আর ইনগা জলপ্রপাত বিশ্বের সর্বাধিক জলপ্রবাহযুক্ত জলপ্রপাত। তাহলে এই জায়গাটা একটু তোমাদের জন্য রেডি করা হয়েছে, তোমরা কিন্তু এখান থেকে একটু পড়ে ফেলো। একই রকম ভারতের যে জলপ্রপাতগুলো, ভারতের কোন জলপ্রপাতটা হচ্ছে সব থেকে পুঞ্জিকল জলপ্রপাত, যেমন কর্ণাটকে আছে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত। বৃহত্তম জলপ্রপাত হচ্ছে চিত্রকূট জলপ্রপাত, যেটা ছত্তিশগড়ে অবস্থিত। সর্বাধিক প্রবহমান জলপ্রবহমান যুক্ত জলপ্রপাত নৌকালিখাই জলপ্রপাত, মেঘালয় রাজ্যে রয়েছে। সর্বাধিক দর্শনীয় জলপ্রপাত মানে সুদৃশ্যতম জলপ্রপাত হচ্ছে যোগ জলপ্রপাত। আর একটা এখানে জলপ্রপাতের নাম লেখা আছে, গোয়া কর্ণাটক সীমান্ত বরাবর একটা জলপ্রপাত আছে যেটার নাম দুধ সাগর জলপ্রপাত। কেন কিনা ওই জলপ্রপাতটা যখন জলটা পড়ে সাদা দুধের মতন পুরো দেখতে লাগে, মানে এত হোয়াইট কালার হয়ে থাকে ওই জলটা যখন পড়ছে, অত উঁচু থেকে পড়ছে যখন, সেই জন্য ওটাকে দুধ সাগর বলা হয়ে থাকে। যেমন আরেকটা জলপ্রপাত আছে জবলপুরে, ওখানে ধোঁয়াধার জলপ্রপাত। জলপ্রপাতটা এত ফোর্সে পড়ে, পড়ার পরে জলটা মাটিতে পড়তে না পড়তেই মানে বাষ্পীভূত হয়ে চারদিকে এরকম করে এভাবে ছিটিয়ে যায়। তো সেইটা মানে চারদিকটা মনে হয় যেন ধোঁয়া হয়ে গেছে। তোমরা যদি ওখানে কাছে গিয়ে দাঁড়াও, তখন দেখবে গায়ের মধ্যে ওই জলের যে জলকণাগুলো সেগুলো খুব সহজে ফিল করতে পারবে, মানে বাতাসের মধ্যে ভেসে বেরোতে থাকে। সেই জন্য ওটাকে ধোঁয়ার মতো লাগে বলে ওই জলপ্রপাতটার নাম হচ্ছে ধোঁয়াধার জলপ্রপাত। এগুলো কয়েকটা ইম্পর্টেন্ট জলপ্রপাত, তোমরা যখন পড়বে নিজেরা জানলেও দেখবে নিজেদের খুব ভালো লাগবে এগুলোতে। এরপরে আছে জলপ্রপাত
সৃষ্টির কারণ। জলপ্রপাত কিন্তু বিভিন্ন ভাবে সৃষ্টি হতে পারে। তো কি কি কারণে জলপ্রপাত সৃষ্টি হয় সেটা একটু আমরা দেখি। প্রথমে দেখানো হয়েছে যে শিলাস্তরের পার্থক্য, মানে কঠিন শিলা কোথাও, কোথাও কোমল শিলা। যেখানে কঠিন এবং কোমল শিলা পাশাপাশি অবস্থান করেছে, কোমলটা খুব বেশি ক্ষয় পেয়ে গেছে, কঠিনটা ক্ষয় না পেয়ে দাঁড়িয়ে আছে, স্বাভাবিকভাবেই সেখানে একটা খুব সহজে আমরা ওয়াটারফল তৈরি হচ্ছে, যেটা একটু আগেও তোমাদের বলেছি। এরপরে আছে কঠিন শিলাস্তরের উপস্থিতি। নদীর গর্ভের মধ্যে যদি কোনো কঠিন কঠিন শিলা অবস্থান করে, তখন নদী কিন্তু সেই কঠিন শিলাটাকে ক্ষয় করতে পারছে না, মানে সেই জায়গাটা কঠিন রইলো, তারপরে কিন্তু আবার নরম সেখানটা ক্ষয়িত হয়ে গেছে, আবার একটা কঠিন আছে সেখানটা রয়ে গেছে, আবার তারপর একটা নরম আছে সেটা ক্ষয়ে গেছে। তো এরকম যখন কঠিন কোমল থাকে, তখন এই ধরনের জলপ্রপাতকে আমরা তখন দেখতে পাই ওখানে ক্যাটারাক্ট তৈরি হয়। এটা বানানটা কিন্তু ক্যাটারাক্ট হবে, ঠিক আছে। তো ধোঁয়াধার জলপ্রপাত, যেটা তোমাদের বলছিলাম যে নর্মদা নদীর ধোঁয়াধার জলপ্রপাত, সেটা কিন্তু একটা ক্যাটারাক্ট জলপ্রপাতেরই উদাহরণ। এছাড়া ভূমির গঠন, ভূমির গঠন কিরকম না, যখন কোনো একটা মালভূমি অঞ্চল দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে এবং মালভূমির যে এজ পোর্শনটা, এন্ড পোর্শনটা, সেখানে যখন জলটা এসে একদম মাটিতে খুব সহজে এবং খুব আকস্মিক ভাবে পতিত হচ্ছে, তখন সেই জায়গাতেও কিন্তু জলপ্রপাত গঠন হবেই। এবং এইটাকেই বলা হচ্ছে যে ভূমির গঠন অনুসারে গঠিত জলপ্রপাত। যেমন লিভিংস্টোন ফলস কঙ্গো নদীতে লক্ষ্য করা যাচ্ছে, আর আমাদের ভারতের ক্ষেত্রে হুড্রু জলপ্রপাত, সেগুলো কিন্তু এই ভূমির গঠন বা মালভূমি অঞ্চলে গঠিত জলপ্রপাতের উদাহরণ হিসেবে পাবো। টেকটনিক আন্দোলনের ফলে যখন জলপ্রপাত সৃষ্টি হচ্ছে, সেটাকে টেকটনিক আন্দোলন গঠিত জলপ্রপাত বলছে, যেমন ভিক্টোরিয়া জলপ্রপাত। এরপরে আছে সমুদ্র স্তরের পতন। সমুদ্র জল, যেটা জলতল, সেটা যদি কোনো কারণে পতিত হয়, কি হতে পারে না, কোনো টেকটনিক কারণে হতে পারে, বা যদি বরফের হিমবাহের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে, মানে শীতলীকরণ, হিম শীতলীকরণ হতে থাকে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড, তখনও কিন্তু জলতলটা পতিত হবে। তো এই সময় জলতলটা যেই পতিত হচ্ছে, নদীটা এখান থেকে আসছিল, এবার জলতলটা পতিত হয়ে গেল, তখন কি হলো, নিক পয়েন্ট তৈরি হলো একটা, নিক পয়েন্টেই কিন্তু জলপ্রপাত তৈরি হয়। তোমাদের কিন্তু যখন নিক পয়েন্ট পড়েছো, তার মধ্যে এটা অলরেডি আমি তোমাদেরকে বলেছি। যেমন কলোরাডো নদীর ক্ষেত্রে র্যাপিডস যে জলপ্রপাত গ্র্যান্ড ক্যানিয়ন অঞ্চলে লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু সমুদ্র স্তরের পতনের ফলে সৃষ্ট জলপ্রপাত। এছাড়া হ্যাঙ্গিং ভ্যালি, তোমাদের একটা ছবিও দেখানো হয়েছে, মূল হিমবাহ যে অঞ্চল দিয়ে যাচ্ছে, তার পাশে যখন উপত্যকা হিমবাহ গুলো এসে মিলিত হচ্ছে, উপত্যকা হিমবাহ গুলো ছোট, আয়তনে ছোট, ভরে ছোট, তাই জন্য তাদের উপত্যকা গুলো অনেক ছোট ছোট। এবারে যখন মূল হিমবাহর যে অঞ্চলটা, সেই হিমবাহগুলো পরবর্তীকালে যখন আস্তে আস্তে হিমবাহ গলিত হয়ে নদীতে পরিণত হয়েছে, তো এই নদীটা মূল হিমবাহ অঞ্চল দিয়ে যাচ্ছে, আর উপত্যকা হিমবাহ অঞ্চল থেকে যে জলটা পড়ছে, নদীটা পড়ছে, তখন সেটা কিন্তু অনেকটা আকস্মিক ভাবে পতন হচ্ছে, তার ফলে এখানে গঠিত হচ্ছে জলপ্রপাত। নরওয়ে ফিয়র্ড অঞ্চলে অসংখ্য জলপ্রপাত কিন্তু এভাবেই গঠিত হয়েছে। এবারে জলপ্রপাতের মধ্যে আবার ক্লাসিফাই করা যেতে পারে র্যাপিডস, কাসকেড, ক্যাটারাক্ট। র্যাপিডস যেগুলো, সেগুলো হচ্ছে খুব ছোট ছোট, যেহেতু কঠিন এবং কোমল, কঠিন কোমল এভাবে আছে, তো খুব ছোট ছোট ধাপের মতো যখন তৈরি হয়, সেখান দিয়ে জলটা যখন ওভাবে পতিত হচ্ছে ছোট ছোট জলপ্রপাতের মতন, তখন সেটাকে আমরা বলছি র্যাপিডস। যেমন কঙ্গো নদীর লিভিংস্টোন র্যাপিডস, এটা র্যাপিডস হবে। এরপরে আছে কাসকেড। কাসকেডটাও কিন্তু ওরকম ধাপে ধাপে, সিঁড়ির ধাপে ধাপে নেমে আসছে মনে হবে, যেমন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেঘালয় রাজ্যে এলিফ্যান্ট ফলস, সেটাও কিন্তু এখানে তোমাদের দেখানো হয়েছে, খুব সুন্দরভাবে আস্তে 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 নেমে আসছে। আর ক্যাটারাক্ট যখন যখন কিনা জলের পরিমাণটা প্রচুর বেশি হবে এবং ওই ধাপ যেগুলো, সেগুলো হচ্ছে এতটাই গভীর এক একটা হবে, তার ফলে প্রচন্ড বিপজ্জনক ভাবে এবং প্রবল গতিতে যখন জলটা পড়ছে, সেই রকমের ওয়াটারফলটাকে বলা হবে ক্যাটারাক্ট। এর ফলে যে প্লাঞ্চ পুলটাও তৈরি হয়, সেটাও কিন্তু খুব গভীর এবং বৃহৎ একটা প্লাঞ্চ পুল গঠিত হয়ে থাকে। যেমন বরকানা জলপ্রপাত কর্ণাটকের, বা আমাদের ভারতেরই চিত্রকূট জলপ্রপাত, কিন্তু যেটাকে বলা হয়ে থাকে ভারতের নায়াগ্রা, সেই জলপ্রপাত সৃষ্টি হয়েছে
কিন্তু এরকম ক্যাটারাক্ট একটা অঞ্চলে, মানে ওটা একটা ক্যাটারাক্টের উদাহরণ। তোমাদের অনেক সময় আসতে পারে যে কাসকেড আর র্যাপিডস এর মধ্যে কি পার্থক্য, বা র্যাপিডস আর ক্যাটারাক্টের মধ্যে কি পার্থক্য, বা আসতে পারে কাসকেড র্যাপিডস ক্যাটারাক্ট একসাথে পার্থক্য। সেই জন্য এটা একটা রেডি করে রেখেছি, তোমরা এখান থেকে কিন্তু ইচ্ছে হলে পড়ে ফেলতে পারো। এরপরে আসছে যে ওই যে আমরা পড়ছিলাম যে জলটা খুব দ্রুত গতিতে নিচের দিকে পতিত হচ্ছে জলপ্রপাতে, তার ফলে এখানে যে অবঘর্ষ ক্ষয় সৃষ্টি হচ্ছে তার ফলে এবং জলপ্রবাহ এবং অবঘর্ষ ক্ষয়ের ফলে এই অঞ্চলে একটা তৈরি হচ্ছে প্লাঞ্চ পুল, সেটা হচ্ছে এই রকমের দেখতে হচ্ছে, মানে একটা বর্তুলাকার একটা গর্তের মতন অংশ তৈরি হচ্ছে। উদাহরণ আমাদের নৌকালিখাই জলপ্রপাত, যেটা বলেছি ভারতের সর্বোচ্চ ওয়ান ফল জলপ্রপাত ওটা, ঠিক আছে। তো সেই জলপ্রপাত যেটা, সেই ক্ষেত্রে প্লাঞ্চ জলপ্রপাত ওকে বলা হচ্ছে, কেন কিনা ওটা হচ্ছে সর্বোচ্চ প্লাঞ্চ জলপ্রপাত। এরপরে হচ্ছে পটহোল। পটহোলটাও দেখতে অনেকটা দেখো একই রকমের হোল টাইপের, এখানেও যেমন একটা গর্তের মতন তৈরি হয়েছে, এখানেও গর্তে, কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে না, এই ক্ষেত্রে কিন্তু পুরোপুরি কোনো নদী গর্ভের মধ্যে দিয়ে নদী যখন অগ্রসর হচ্ছে তখন নদী গর্ভে যে সকল পাথরগুলো বয়ে নিয়ে যাচ্ছিল সেগুলো কি করছে, অবঘর্ষ প্রক্রিয়ার মাধ্যমে করতে 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 ছোট 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 গর্তের মতন তৈরি হচ্ছে। আমরা বলি না রাস্তার মধ্যে ছোট ছোট গর্ত হয়ে গেলে বলি তো যে অনেক পটহোল হয়ে গেছে রাস্তার মধ্যে, সেই পটহোলটাও কিন্তু নদীর রাস্তা, যেটা মানে নদী গর্ভতে যখন ছোট ছোট গর্তের তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি পটহোলস। পটহোল এবং প্লাঞ্চ পুল যেহেতু দুটোই দেখতে অনেকটা গর্তের মতন, তো সেই জন্য এই দুটোকে কিন্তু পাশাপাশি রাখা হয়েছে পার্থক্যের জন্য, তোমরা এখান থেকে কিন্তু পার্থক্যটা তৈরি করে ফেলতে পারবে। এরপরে নদীর মধ্য এবং নিম্ন প্রবাহে সৃষ্ট ভূমিরূপ, মানে আমাদের ক্ষয়জাত ভূমিরূপ গুলো, মূল ক্ষয়জাত ভূমিরূপ যেগুলো সেগুলো আমরা করলাম। এবারে আমাদের সঞ্চয়জাত ভূমিরূপ আর বা বহনের ফলে, মূলত সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ গুলো আমরা মধ্য এবং নিম্ন প্রবাহে দেখতে পাই, সেগুলো নিয়ে আমরা এবারে পড়ছি। কিরকম তাহলে, নদীর মধ্য এবং নিম্ন প্রবাহে প্রথমে যেটা আসছে অ্যালুভিয়াল ফ্যান বা অ্যালুভিয়াল কোন। কি হলো না, নদী যখন একটা উঁচু একটা ঢালের মধ্যে দিয়ে আসছিল তখন খুব স্পিডে আসছিল, নদী প্রচুর পলি বালি ক্ষয় করে নিয়েছে, সেইটাকে নিয়ে এগিয়ে যাচ্ছিল, কিন্তু যখন ওই ঢালটা এসে কোনো একটা প্রায় সমতলের মধ্যে পতিত হচ্ছে, তখন নদীটাও এসে এই জায়গায় পতিত হলো। এই জায়গায় যখন পড়লো তখন কি হচ্ছে না, অলরেডি ওটা খুব স্পিডে আসছিল, তার ফলে ওর বহন ক্ষমতা অনেক বেশি ছিল, ক্ষয় এবং বহন ক্ষমতা, কিন্তু যেই ঢাল একদম কমে গেল তখন কি হলো, ওর কিন্তু বহন করার ক্ষমতা রইলো না, তখন ওর কি ক্ষমতা রইলো, তখন ওর সঞ্চয় করার ইচ্ছে হলো, তখন যা যা জিনিসপত্র নিয়ে এসেছিল ওই জায়গাতে যেখানে স্লোপের পরিবর্তন হলো সেই জায়গাতেই ও রেখে দিল জিনিসপত্রগুলোকে। এই যে এটাকেই বলা হচ্ছে অ্যালুভিয়াল ফ্যান, ফ্যানের মতন উত্তল মতন একটা দেখতে পাচ্ছ তোমরা, সেই জন্য এটাকে অ্যালুভিয়াল ফ্যান বা অনেক সময় অ্যালুভিয়াল কোন বলে, যেহেতু ত্রিকোণ আকৃতির হয়ে থাকে অ্যালুভিয়াল কোনও বলা হচ্ছে। যেমন হিমালয়ের পাদদেশে কোশি নদীর অ্যালুভিয়াল ফ্যান কিন্তু খুব সহজে এটা এইরকম একটা অ্যালুভিয়াল কোন আমরা দেখতে পেতে পারি যদি আমরা ওখানে যাই। এবং একটা জিনিস মাথায় রাখবে যে এই একাধিক ফ্যান্স যেগুলো সেগুলো পরপর অবস্থান করে যখন, তখন সেখানে বাজাদা নামক যে ভূমিরূপটি সেটি গঠিত হয়ে থাকে। এরপরে আছে মিয়েন্ডার। মিয়েন্ডার কথাটা হচ্ছে মিয়েন্ড্রাস নদী থেকে মূলত এসেছে। মিয়েন্ড্রাস নদীটার কেন না, ও বিভিন্ন মানে ও যখন তার গতিপথে বেশ কিছু সাইনাস কার্ভ তৈরি করেছিল, এবং তারপর থেকে যখন নদী আঁকা বাঁকা পথে প্রবাহিত হয়, মানে বেশ কিছু কার্ভেচার ওয়েতে যায়, তখনই সেই রকমের গতিপথটাকে, সেই রকমের ভূমিরূপটাকেই বলা হয়ে থাকে মিয়েন্ডার। তাহলে মিয়েন্ডার কথার অর্থ হচ্ছে আঁকা বাঁকা গতিপথ। এখানে আমরা যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীতে যেমন দেখতে পাই, প্রচুর নদীতে দেখা যায় মধ্য প্রবাহ বা নিম্ন প্রবাহে, কিন্তু এটা খুব সব থেকে কমন হচ্ছে মিয়েন্ডার। মধ্যপ্রাচ্যের চম্বল নদীতে ভারতের ক্ষেত্রে এটা দেখা যায়। আমি তোমাদের জন্য একটা
ওয়ার্ল্ডের যেমন একটা করে এক্সাম্পল রেখেছি, একই রকম ভারতের এক্সাম্পলও রাখার চেষ্টা করেছি, যাতে তোমরা ইচ্ছে হলে সেইভাবে পড়তে পারো। আচ্ছা, আর এখানে দেখো একটা দিক যখন নদী এখানে আসছে, তখন মিয়েন্ডার যখন হচ্ছে, নদী যখন জলটা এইভাবে আসছে, তখন এই দিকটা এসে ধাক্কা মারছে, এই জায়গায় কিন্তু কি হচ্ছে, ক্ষয় কাজ বেশি হচ্ছে। আর এই জায়গায় তখন কি হলো না, ওই ক্ষয়িত পদার্থগুলো সঞ্চয় হলো। আবার নদীটা যখন এখানে ধাক্কা খাওয়ার পর সেকেন্ড টাইম এখানে এসে ধাক্কা মারলো, তার ফলে এই দিকটা আস্তে আস্তে ওয়াইডেনিং হচ্ছে বা এই জায়গাটা ক্ষয় হচ্ছে। একই রকম তার উল্টো দিকটায় কিন্তু ওই ডিপোজিটেড ম্যাটেরিয়াল যেগুলো সেগুলো হচ্ছে সঞ্চয় হচ্ছে। এভাবে নদী যখন অগ্রসর হচ্ছে, তখন মিয়েন্ডারের একটা দিকে ক্ষয়, একই সাথে আরেকটা দিকে কিন্তু সঞ্চয় কাজ তৈরি হয়ে থাকে। ক্ষয় এবং সঞ্চয় মিলেই কিন্তু মিয়েন্ডারটা লক্ষ্য করা যায়। যদি এই ক্ষয় সঞ্চয় আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, তখন কিন্তু মিয়েন্ডার আর লক্ষ্য করা যাবে না, তখন আবার নদী মোটামুটি সরল রৈখিক ভাবেই অগ্রসর হয়ে থাকবে। তাহলে বাঁকের ভেতরের দিকে পলি সঞ্চয়, ভেতরের দিকে সঞ্চয়, বাইরের দিকে ক্ষয় লক্ষ্য করা যাচ্ছে। তাহলে ভেতরের দিকে যখন সঞ্চয় হচ্ছে সেখানে কনকেভ, আর বাইরের দিকে হচ্ছে কনভেক্স লক্ষ্য করতে পারছি। এরপরে অক্সবো লেক। অক্সবো লেক যেটা, সেটা তোমরা জানো যে ঘোড়ার খুরের মতন দেখতে হয় বলে এটাকে অক্সবো লেক বলা হচ্ছে। কি হচ্ছে না, মিয়েন্ডার যখন অগ্রসর হচ্ছে, অগ্রসর হওয়ার সময় এই নদীটা আস্তে আস্তে এইভাবে অনেকগুলো বাঁক নিয়েছে। আমরা এখানে একটা বাঁককে দেখাচ্ছি। এই বাঁকটা হওয়ার পর কিছু দূর যাওয়ার পর নদীটার মধ্যে একটা লুপের মতন তৈরি হচ্ছে। দেখো এখানে লুপ তৈরি হয়েছে, এখানে একটা লুপ তৈরি হয়েছে। তো এই লুপটা যখন তৈরি হচ্ছে, তখন নদীটা ভাবলো যে আমি এতটা পথ অতিক্রম করব, বেশ কষ্ট। আবার এর ক্ষেত্রে দেখো ওর কিন্তু গতিপথের পরিমাণ আরো বেড়ে গেল। ও তখন বললো না, আমি এত বোকা নই। ও কি করলো, সহজ রাস্তা অবলম্বন করলো। কোনটা না, এখান থেকে এসে টুক করে এখানে ঢুকে যাওয়া। তাহলে ওকে কিন্তু এতটা এক্সট্রা পথ আর অতিক্রম করতে হলো না। তো তাহলে তখন নদীটা কিভাবে গেল, শুধু স্ট্রেট ওয়েতে এইভাবে চলে গেল। কিন্তু তখন কি হলো, এই যে মাঝে একটা লুপ তৈরি হয়েছিল, সেই লুপটা কিন্তু আর জল পেল না, সেটা তখন ওর থেকে বিচ্ছিন্ন হয়ে লেক অবস্থায় রয়ে গেল, যেটাকে বলা হচ্ছে অক্সবো লেক। তাহলে মিয়েন্ডারের যখন যে কার্ভগুলো, সেই কার্ভগুলো যখন অত্যধিক পরিমাণে বেঁকে যায়, তখন তার দুটো দিক একে অপরের সাথে যুক্ত হয়ে গিয়ে নদী ওইখানে প্রবাহিত হয়, এবং উদ্বৃত্ত যে অংশটা রয়ে যায়, যেটাকে আমরা বলছি অক্সবো লেক। বিহারের কানভার লেক, কাবার তাল যেটা, সেটা হচ্ছে এশিয়ার বৃহত্তম মিঠা জলের অক্সবো লেক। এছাড়াও গঙ্গা ভাগীরথী নদী অববাহিকাতে কিন্তু আমরা বেশ কিছু অক্সবো লেক দেখতে পাই। বৈশিষ্ট্যগুলো এখানে তোমাদের কিন্তু মিয়েন্ডার আর অক্সবো লেক অনেক সময় 2 নম্বর কি 3 নম্বরের জন্য দুটো একসাথে, বা 2 নম্বরের জন্য একটা একটা করে আসতে পারে। এই দুটো ভূমিরূপ কিন্তু ভালো করে পড়ে ফেলো। এরপরে আছে পুল আর রিফিল। পুল আর রিফিল কি, নদীর মধ্য এবং নিম্ন প্রবাহে নদীতলের অসম ক্ষয় কাজের ফলে ক্রমে গভীর ও অগভীর অংশ তৈরি হয়। গভীর অগভীর কেন হচ্ছে, নদী যেখান থেকে আসছে সেখানে ক্ষয় করছে, যেদিকে ধাক্কা দিচ্ছে সেখানটা গভীর, আর যেদিকে ধাক্কা দিচ্ছে না সেখানে অগভীর তৈরি হচ্ছে। একটু আগে আমরা মিয়েন্ডারের মধ্যে দেখলাম। তো যেখানে গভীর হচ্ছে সেখানটা আর রিফিল হচ্ছে। তাহলে এইভাবে যখন গভীর অংশকে বলা হচ্ছে পুল, আর অগভীর অংশকে বলা হচ্ছে রিফিল। এইভাবে পুল এবং রিফিল যে ভূমিরূপটা সেটা গঠিত হচ্ছে। অলকানন্দা নদীতে বা ইছামতি নদীতেও লক্ষ্য করা যায় এই একাধিক পুল এবং রিফিল। যে সকল নদীতেই কিন্তু মিয়েন্ডার দেখা যায়, বেশিরভাগ নদীতেই দেখা যায় পুল রিফিল, কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি এক দুটো করে এক্সাম্পল এখানে রেখেছি যাতে তোমরা মনে রাখতে পারো। বন্যা সমভূমি। বন্যা সমভূমির মধ্যে কি না, প্লাবন ভূমি কিরকম হচ্ছে না, নদী যে সকল পদার্থগুলো বয়ে এনেছিল সেগুলো যখন আর বইতে পারছে না। কখন বইতে পারছে না, যখন তার ক্ষমতা কমে গেছে। কখন ক্ষমতা কমে গেছে, যখন সে সমভূমিতে এসে পড়েছে। সমভূমিতে আসার জন্য তার
যে ক্ষয়কারী ক্ষমতা সেটা চলে যাওয়ার ফলে সে কিন্তু বহন এবং সঞ্চয় শুরু করে দিয়েছে। এই যখন সঞ্চয় করছে, নদীর যখন বন্যা হয়, বন্যার ফলে নদীর মধ্যে থেকে যে সকল পদার্থগুলো, সেই পদার্থগুলো জলের সাথে বাহিত হয়ে নদীর দুদিকে জল যেরকম পড়ছে তার সাথে পদার্থগুলো নদীর সাথে সাসপেন্ডেড যে পার্টিকলস গুলো সেগুলো যাচ্ছে, গিয়ে যখন এখানে হচ্ছে তোমার ওই পলি দ্বারা যে নতুন ভূমিরূপটা গঠন করবে সেটাকেই বলা হয় ফ্লাড প্লেন। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এখানে একটা জায়গা, এটা কিন্তু মূল অংশটা ছিল, ঠিক আছে। নদীর বন্যার ফলে নদীর দুপাশে দুকুল ছাপিয়ে যখন জল গেছে, জলের সাথে সাসপেন্ডেড পার্টিকলস, ছোট ছোট বালি, নুড়ি, কাপড়, সেগুলো মূলত সূক্ষ্ম পলি যেগুলো, সেগুলো বেশি যাচ্ছে, যেহেতু ওগুলো সাসপেন্ডেড অবস্থায় থাকছে জলের সাথে, সেগুলো গিয়ে এবারে পরবর্তীকালে যখন এখানে ন্যাচারাল লেভি তৈরি হয়, তখন কিন্তু ওই জলটা চলে আসতে পারলেও বালি বা পলিগুলো আর আসতে পারছে না। তার ফলে এই জায়গায় ফ্লাড প্লেনটা গঠিত হচ্ছে। আচ্ছা, এবার ফ্লাড প্লেনের ক্ষেত্রে কি, ওটা আমরা যেমন পড়ি না যে খাদার ভাঙ্গার, এগুলো পড়ি। খাদার মানেই হচ্ছে বন্যা গঠিত যে সমতল সমভূমি, সেটাই হচ্ছে খাদার। নবীন পলি গঠিত সমভূমিকে আমরা খাদার বলি, আর খাদারের অনেক প্রাচীন অংশ যেটা, সেটাকে আমরা ভাঙ্গার বলি। তো এইগুলো হচ্ছে খাদার, মানে আমরা কি পড়েছি, খাদার হচ্ছে খুব বেশি উর্বর হয়ে থাকে। তাহলে নদী পার্শ্ববর্তী অঞ্চলে ওই জন্যই চাষবাস খুব ভালো করে করতে পারা যায়। অত্যন্ত উর্বর, কৃষিকাজের জন্য অত্যন্ত উপযোগী, নদীর মধ্য নিম্ন প্রবাহে বেশি দেখা যাচ্ছে, আর প্রায়শই প্রাকৃতিক বাঁধ, ব্যাক সোয়াম্প ইত্যাদি গঠন হয়ে থাকে। উদাহরণ গঙ্গা ব্রহ্মপুত্র বন্যা সমভূমি, মিসিসিপি নদীতে বন্যা সমভূমি লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এর একটা গুরুত্ব কি হলো না, কৃষিকাজ এবং সমতল অঞ্চল ফলে কি হলো, এটা বসবাসের জন্য খুব উপযোগী অঞ্চল। এবার তাহলে প্রাকৃতিক বাঁধ বা ন্যাচারাল লেভি। ন্যাচারাল লেভি কি না, যখন সূক্ষ্ম মাটি যেগুলো, সেগুলো তো দুদিকে চলে গেল, তুলনামূলক ভারী পদার্থ মানে বালি বা ছোট ছোট কাঁকড়, সেগুলো কিন্তু অতটা দূর অব্দি যেতে পারলো না নদীর জলের সাথে। তখন তাহলে কি হলো না, ওইগুলো তখন তোমার নদী থেকে ঠিক পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে কম দূরত্ব, যেটা একদম নদীর জাস্ট বর্ডার লাইন, সেখানেই জমা করলো, ডিপোজিশন করলো, যেগুলো ভারী পদার্থগুলো। এই ভারী পদার্থগুলো এখানে ডিপোজিশন হওয়ার ফলে এখানে নদীর দুদিকে একটা নিজেই নদী পার দিয়ে নিল, যাতে যেটাকে বলা হচ্ছে ওই জন্য স্বাভাবিক বাঁধ বা ন্যাচারাল লেভি, যার থেকে জলটা যখন তখন কিন্তু আর দেখো দুদিকে প্রবাহিত হতে পারছে না। আবার একই রকম, যেহেতু এখানে ন্যাচারাল লেভি তৈরি হয়ে যায়, ফ্লাড প্লেনের মধ্যে যখন ফার্দার জলটা উপচে আসবে, সেই জলটাও কিন্তু সবসময় আবার ফিরে যেতে পারবে না, তখন ওই অঞ্চলটা মার্সিল্যান্ড হয়ে যাবে, মানে জলাভূমিতে পরিণত হবে। যদি জলটা আবার এই ন্যাচারাল লেভিটা অনেক বেশি হাইট হয়ে যায়, জলটা ব্যাক করতে পারবে না, তখন সেই সকল অঞ্চলে মার্সিল্যান্ড তৈরি হতে থাকে। তো গঙ্গা নদীতে এরকম স্বাভাবিক বাঁধ বিভিন্ন দেখা যায়। এছাড়া পয়েন্ট বার আর কাট ব্যাংক, যেটা বাঁকের ভেতরের দিকে পলি সঞ্চয় আর বাঁকের বাইরের দিকে তীব্র ক্ষয়, যেটা আমরা একটু আগে পড়লাম যে পুল আর রিফিল, তীব্র ক্ষয় হচ্ছে এখানে, আর এখানে হচ্ছে সঞ্চয়, তাহলে সেটা হচ্ছে বার। আর কাট ব্যাংক যেটা হচ্ছে ক্ষয় হলো, আর যে দিকটা সঞ্চয় হলো সেটা হলো পয়েন্ট বার। এবারে বলছে ব্রেডেড চ্যানেল মানে কি না, অনেকটা নদীর জলটা নদী যখন সমভূমিতে এসে পড়েছে, তখন নদীর গতি কমে গেছে। এবার নদীতে যে জিনিসপত্রগুলো বয়ে এনেছিল, সেগুলো যেখানে পারলো সেখানেও ফেলতে শুরু করলো। এবার ওইগুলো ফেলার ফলে নদীর কিন্তু যে নদী পথটা, সেটা কিন্তু আর সরলরৈখিক থাকলো না, অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে এগোতে থাকলো, যেটাকে বলা হচ্ছে ব্রেডেড চ্যানেল। বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যখন নদী খাতটা বেরোচ্ছে, মাঝখানে তার মধ্যে দেখবে ছোট ছোট, এই দেখো এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট দ্বীপের মতন অংশ তৈরি হচ্ছে, পলি সঞ্চয় এবং ক্ষয়ের মাধ্যমে পরিবর্তিত হয়। ব্রহ্মপুত্র নদের মধ্যে কিন্তু এরকম ব্রেডেড চ্যানেল প্রচুর দেখা যায়। নদী সোপান, তোমরা এটা পড়েছো, রিভার টেরাস পড়েছিলে না, যখন তোমরা পড়েছিলে যে
বেস লেভেল অফ ইরোশন কি, সেখানে নদীতে যখন বাধা হয়, নদীর গতিপথে বাধার ফলে পুনরুজ্জীবন হয় নদীর, এবং তার ফলে কি কি ধরনের ভূমিরূপ হয়, তখন কিন্তু তোমরা পড়েছিলে যে এই ভূমিরূপটা রিভার টেরাস। রিভার টেরাসটা তাহলে কি না, যখন অনেকগুলো, প্রথমে হয়তো নদীর যে উপত্যকাটা তার উচ্চতা এরকম জায়গা ছিল, পরবর্তীকালে আবার আবার কোনোভাবে পুনর্যৌবন লাভ হয়েছে, তার কারণ কি হয়েছে, ভূমিভাগের নিমজ্জন হয়েছে, আবার ভূমিভাগ কোনোভাবে নেমেছে, এই বারবার বারবার ধাপে ধাপে নদী এখন এই জায়গায় পৌঁছেছে। তো এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা নিক পয়েন্টের এক্সাম্পল, ঠিক আছে? তো তাহলে এইগুলো যখন নদীর দুপাশে এইরকম অনেকগুলো ধাপ থাকবে, মানে বোঝা যাবে নদী অনেকবার পুনর্যৌবন লাভ করেছে, তখন সেখানে তৈরি হবে নদীর সোপান বা রিভার টেরাস। এটা সমধাপ যুক্ত হতে পারে, বিষম পাড় যুক্ত হতে পারে, মানে দুদিকেই হয়তো কোনো একটা দিকে দুটো, একটা দিকে চারটে হলো বিষম পাড়, আবার দুদিকেই যদি চারটে চারটে হলো কি দুটো দুটো হলো, তখন সেটাকে সমপাড় বিশিষ্ট হবে। এছাড়া পেনিপ্লেন তোমরা পড়েছো, যে ডেভিস পড়েছো, পেঙ্ক পড়েছো একটু আধটু, তো সেখানে তোমরা কিন্তু পেনিপ্লেন পেডিপ্লেন এগুলো পড়েছো। দীর্ঘকাল ধরে যখন নদী ক্ষয় করছে, ক্ষয় করার পরে যখন একদম বার্ধক্য পর্যায়ে উপনীত হচ্ছে, তখন ছোট্ট ছোট্ট খুব ছোট ছোট ঢিপি আর একটা প্রায় সমতল যে অঞ্চলটা পাওয়া যাবে সেটাকেই বলা হবে বিস্তৃত যে সমভূমি, সেটাকে বলা হচ্ছে পেনিপ্লেন। এটা দেখা মানে বোঝা যাবে কি না, এটা হচ্ছে ক্ষয়ের শেষ পর্যায়ে নদী উপনীত হয়েছে। তাহলে এগুলো আমাদের ক্ষয়কারী যে সকল ভূমিরূপ গুলো সেগুলো পড়লাম। এরপরে আরো দুটো ইম্পর্টেন্ট আছে, একটা হচ্ছে এস্টুয়ারি বা মোহনা, আরেকটা হবে আমরা পড়বো যে বদ্বীপ। তাহলে এস্টুয়ারিটা কি, এস্টুয়ারি হচ্ছে নদী যখন তার নিম্ন প্রবাহে চলে এসেছে, তখন নদী যখন এসে সমুদ্রের সাথে মিশছে, ওই জায়গায় যখন ফানেল শেপ, মানে এরকম ট্রায়াঙ্গেল মতো ফানেল শেপ একটা যে মোহনা যখন তৈরি হবে, তখন সেটাকে বলা হয়ে থাকে এস্টুয়ারি। তাহলে নদীর মোহনা মানে যেখানে মিষ্টি জল আর সমুদ্রের লবণাক্ত জল মিলিত হচ্ছে, এটা হচ্ছে নদী দ্বারা প্রবাহিত মিষ্টি জল, এটা লবণাক্ত জল, সেখানে যখন ফানেল শেপ একটা মোহনা তৈরি হয়, সেটাকে তাহলে বলা হচ্ছে এস্টুয়ারি। জোয়ার ভাটার প্রভাব এখানে প্রচুর দেখা যায়, এখানে জল স্বাভাবিকভাবেই আংশিক লবণাক্ত হবে যেহেতু সমুদ্রের জলটা এখানে মিশছে, এবং এখানে নাব্যতা মানে যেহেতু এখানে গভীরতা বেশি হয় তুলনামূলক, এখানে কিন্তু নাব্যতা বেশি, জাহাজ চলাচল করতে পারে। আর বদ্বীপের থেকে এখানে কৃষিকাজ তুলনামূলক কম হয়, কারণ এখানে বললাম যে এখানে একটু গভীরতা বেশি থাকছে বা এই শেপটা ওরকম, তার ফলে এই সকল অঞ্চলে কিন্তু তুলনামূলক কৃষিকাজের পরিমাণ কম। আর কি না, এক্সাম্পল এখানেও দেওয়া রয়েছে রিও দে লা প্লাটা, যেটা বিশ্বের প্রশস্ততম মোহনা। টেমস নদীর মোহনাও কিন্তু এই ধরনেরই একটা মোহনার উদাহরণ, এমনকি আমাদের ভারতের ক্ষেত্রে হুগলি নদীর, পশ্চিমবঙ্গে হুগলি নদীর মোহনাও একটা এক্সাম্পল। এখানে তবে প্রচুর রকমের জীববৈচিত্র্য দেখতে পাওয়া যায়, এটা কিন্তু একটা গুরুত্বের মধ্যে পড়ে, যে মোহনা অঞ্চলে যেহেতু মিষ্টি জল, লবণাক্ত জল, ব্র্যাকিস ওয়াটার, এগুলো সবগুলো পাশাপাশি থাকছে, লবণাক্ত বা ব্র্যাকিস ওয়াটার, তার ফলে সেখানে কিন্তু বিভিন্ন রকমের উদ্ভিদ এবং প্রাণীর সমাগম ঘটে এবং জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়। এবার তাহলে বদ্বীপ, বদ্বীপ যেটা সেটা হচ্ছে কিরকম না, নদী যখন মোহনায় এসে পৌঁছলো, সেই সময় নদী দ্বারা বাহিত পদার্থগুলো নদী আলটিমেটলি ডিপোজিট করতে গিয়ে সেটা যদি কোনোভাবে ট্রায়াঙ্গেল শেপ বা গ্রিক ডেল্টা শেপের মতন হয়ে থাকে, বা বাংলার মাত্রাহীন ব আকৃতির মতন দেখতে হয়, তখন সেটাকে বলা হবে বদ্বীপ। এটা গঠনের ক্ষেত্রে কি কি আছে না, গঠনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, যেমন হতে হবে কি না, যে নদীটা আসছে সেই নদীটা তার অববাহিকাটা অনেক প্রশস্ত, নদীর গতিপথটা অনেক দীর্ঘ, তাহলে যত অববাহিকা প্রশস্ত, গতিপথ দীর্ঘ হবে, তত কি হবে, তার দ্বারা বাহিত পদার্থের পরিমাণ বেশি হবে, এবং নদী এসে যেখানে সমুদ্রে মিশছে সেখানে হতে হবে, যেহেতু সেখানে চড়াটা তৈরি হতে হবে, দ্বীপ তৈরি হতে হবে, তাহলে সমুদ্রটা অগভীর হতে হবে, এবং সমুদ্র তুলনামূলক নিশ্চল হতে হবে, মানে সমুদ্র স্রোত যেন ওখানে খুব বেশি না হয়, স্রোত বেশি থাকলে কি হবে, ওই যে পদার্থ পড়ছে সেটা আবার সরে যাবে, কিন্তু তা হবে না, সেই রকম জায়গায় প্রায় নিশ্চল শান্ত সমুদ্র হতে হবে, এবং অগভীর না হয়, অগভীর হতে হবে, বেশি গভীর যেন না হয়, সেই সকল অঞ্চলে কিন্তু বদ্বীপ গঠিত হতে পারে।
ঠিক আছে। এছাড়া কি বলা হচ্ছে, নদী দ্বারা বাহিত পদার্থ যেগুলো, সেগুলোর পরিমাণ প্রচুর বেশি পরিমাণ নদী বাহিত পদার্থ নিয়ে আসবে সেই সকল জায়গাতে তাহলে বদ্বীপ গঠিত হয়। উদাহরণ সুন্দরবনের বদ্বীপ, যেটা বিশ্বের বৃহত্তম বদ্বীপের উদাহরণ। এখানে তোমাদের অনুকূল শর্তগুলো বলা হয়েছে, উচ্চ প্রবাহে অধিক ক্ষয়, মোহনায় অগভীর শান্ত জল, দুর্বল ঢেউ জোয়ার ভাটা, দীর্ঘকালীন পলি সঞ্চয়, এর ফলে বদ্বীপ গঠিত হয়ে থাকে। এবার তাহলে তোমাদের বদ্বীপের কিছু প্রকারভেদ আছে। আবার বদ্বীপের প্রকারভেদ কি না, বদ্বীপ কি কি ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে বার্ডস ফুট ডেল্টা, মানে পাখির পায়ের মতো দেখতে বদ্বীপ। যখন এই বদ্বীপটা তৈরি হচ্ছে মোহনার কাছে গিয়ে যখন দেখা যাচ্ছে, তখন কি হয় না, যদি অনেকগুলো স্ট্রিমে নদীটা ভাগ হয়ে থাকে, তখন অনেকগুলো স্ট্রিম থাকার জন্য কি হচ্ছে, তার যে বাহিত পদার্থগুলো অনেকগুলো ভাগে ভেঙে 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 যাচ্ছে। পাখির পাগুলো লিপ্ত পদ তোমরা দেখেছো, জানো নিশ্চয়ই, যে এক একটা পায়ের মধ্যে এইভাবে আস্তে আস্তে একটা কানেকশন থাকে। যদি এগুলোকে আমরা রিভার ভাবি, আর এগুলো হচ্ছে ডিপোজিশন পদার্থ যেগুলো, সেগুলো যদি ভাবি, তাহলে এরকম দেখতে ভূমিরূপ যেটা হবে সেটাকে বলা হবে পাখির পায়ের মতো গঠিত বদ্বীপ। যেমন মিসিসিপি নদীর ডেল্টা হচ্ছে একটা পাখির পায়ের মতো বদ্বীপের উদাহরণ। আমাদের ভারতের ক্ষেত্রে আবার কৃষ্ণা নদীর ডেল্টা কিন্তু পাখির পায়ের মতন বদ্বীপের উদাহরণ। এইগুলো কিন্তু প্রচুর প্রশ্ন আসে, এই ভাগগুলো, বদ্বীপ কাকে বলে, মোহনা কাকে বলে, মোহনা বদ্বীপের পার্থক্য, বা এই যে একটা হয়তো তোমাদের বললো যে একটা বার্ডস ফুট ডেল্টা, একটা আর্কওয়েট ডেল্টা সম্পর্কে বল, ওদের কাকে বলে বলো, বা হতে পারে তাদের তাদের হয়তো পার্থক্য বললো, বা হতে পারে তোমার হয়তো তাদের উদাহরণ দিতে বললো। তাহলে সবগুলোই তোমরা কিন্তু একটু একটু করে রেডি করে রাখবে। এরপরে আছে আর্কওয়েট ডেল্টা, যেটা সেটা মানে কি না, প্রায় ধনুক আকার মতো। তোমরা দেখো যেখানে উন্মুক্ত সমুদ্রের দিকে পড়েছে বদ্বীপের সেই অংশটা একটা উত্তল অংশ লক্ষ্য করতে পারছি। এই ধনুক যখন আমরা টানছি, তখন তার যে এই যে ধনুকের যে অংশ দেখতে পাই, সেই ধরনের দেখো শেপটা হয়, ত্রিকোণাকার হোক বলো বা প্রায় ধনুকের মতো দেখতে হয় বলে সেটাকে বলা হয় ধনুকাকৃতি বা অর্ধবৃত্তাকৃতি বা আর্কওয়েট ডেল্টা। নীলনদ, গঙ্গা নদী, মেকং নদীর ক্ষেত্রে এই ধরনের ডেল্টার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এগুলো খুব প্রমিনেন্ট এক্সাম্পল, নীলনদটা কিন্তু খুবই প্রমিনেন্ট এক্সাম্পল ধনুকাকৃতির জন্য। এরপরে আছে কাস্পেড ডেল্টা, যখন নদী মোহনার বিপরীত দিক থেকে আসা ঢেউ পলিকে মাঝখানে জমা করে, তখন দাঁতের মতো ছুচলো আকৃতির একটা ডেল্টা তৈরি হয়। দেখো এটা অনেকটা ওই ধনুকাকৃতির থেকে আর একটু বেশি ছুচলো, তখন সেটাকে বলা হচ্ছে কাস্পেড ডেল্টা। সুবর্ণরেখা এরকম ডেল্টা লক্ষ্য করা যাচ্ছে। আর তাছাড়া মোহনা অঞ্চলে যখন ডেল্টা গঠিত হচ্ছে, সেই সময় মোহনার ক্ষেত্রে যদি কোনোভাবে ওখানে নদীর সমুদ্রের গভীরতা কম থাকে, সেই সকল অঞ্চলে কিন্তু আবার ডেল্টাও তৈরি হতে পারে, তখন তাকে হচ্ছে বলা হয় এস্টুরিয়ান ডেল্টা। আমাজন নদীর ডেল্টা কিন্তু এর একটা উদাহরণ। তোমাদের জন্য একটা করে এক্সাম্পল এবং লাইভ ইমেজ একটা করে আমি রেখেছি এখানে, দেখো এটা হচ্ছে একটা টাইবার ডেল্টা, যেটা ইটলির, সেটা হচ্ছে কাস্পেড ডেল্টার একটা এক্সাম্পল। এটা হলো নাইল ডেল্টা, যেটা তোমার ধনুকাকৃতি বদ্বীপের এক্সাম্পল হিসেবে তোমাদেরকে বলেছিলাম, আর্কওয়েট ডেল্টার একটা এক্সাম্পল, তার রিয়েল ছবিটা দিয়েছি। আর এখানে মিসিসিপি মিসৌরি যে নদীটা, তার বার্ডস ফুট ডেল্টা, যেটা বা পাখির পায়ের মতো দেখতে ডেল্টা, সেটা এখানে রাখা হচ্ছে। তাহলে এই ছিল মোটামুটি তোমাদের নদীর ক্ষয় এবং সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ। তোমরা কিন্তু মাথায় রাখবে, এখান থেকে 2, 3, 5 যে কোনো প্রশ্ন আসতে পারে। 2 এর জন্য প্রত্যেকটা ডেফিনেশন, বৈশিষ্ট্য এবং একটু করে একটা করে উদাহরণের ছবি একটু রেডি করতে হবে। ডেফিনেশন যেই মুখস্থ হয়ে যাবে, 3 নম্বরের জন্য তোমরা কিন্তু রেডি করে ফেলতে পারবে যে কোনটার সাথে কোনটা কাছাকাছি, তোমাদেরকে বলেওছি। আর 5 ক্ষেত্রে আশা করি 3টের হয়তো বলা হবে ছবি শুদ্ধ, যে কোনো 3টি কি 4টি ভূমিরূপ বর্ণনা করো 5 নম্বরের ক্ষেত্রে। তো এরকমই তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে, একটু পড়ে ফেলো। চলো টাটা।